মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। স্যার, আমাকে মিরাজ চাচা পাঠিয়েছে। মিরাজ চাচা বলতে? শাড়ির ব্যবসা করে, ডায়মন্ড হারবারে বাড়ি। ও আচ্ছা, বুঝতে পেরেছি আমি। মিরাজকে বলেছিলাম একজন বিশ্বাসী ছেলে দেখে দিতে। তা তোমার নাম কি? সিয়াম ইসলাম চৌধুরী। তুমি কি পর্যন্ত পড়াশোনা করেছো? মাধ্যমিক পাস, আর পড়া হয়নি। আমার এখানে কাজের জন্য ডিগ্রি দরকার নেই। তুমি কম্পিউটার জানো আর গাড়ি চালাতে পারো? হ্যাঁ স্যার, কম্পিউটার জানি, স্কুলে শিখেছি। তবে শুধু বেসিকটা জানি, আর বেশি কিছু জানি না। তবে গাড়ি ভালো ড্রাইভ করতে পারি। বেসিক জানলেই হবে। ইমেল করতে পারো তো? হ্যাঁ স্যার, পারি। এই কাজে বেতন কিন্তু আমি বেশি দিতে পারবো না। মাসে মাত্র 7,000 টাকা দেবো। তোমার যদি পছন্দ না হয় তুমি আসতে পারো, আমার কোনো সমস্যা নেই। স্যার, আমি করব। আমার কাজের খুব দরকার। বাড়িতে মা অসুস্থ, খুবই গরিব ফ্যামিলি আমার স্যার। আমি অনেক দিন থেকে কাজের চেষ্টা করছি, কিন্তু পাইনি। একদিন চাচাকে ধরলাম, তারপর চাচা আপনার কথা বলল, আর আপনার অফিসের ঠিকানা দিল। ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। তুমি যদি এই বেতনে কাজটা করতে পারো, ডিউটি তোমাকে 10 ঘন্টায় দিতে হবে। আর এক আধ দিন হয়তো তার আগে আমি তোমাকে ছুটি দিয়ে দিতে পারি, তবে সেটা পরিস্থিতি অনুযায়ী দেবো। সপ্তাহে 6 দিন ডিউটি দিতে হবে, সানডে অবশ্য অফ ডে। স্যার, চাকরিটা আমি করব। ঠিক আছে, আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে তোমাকে কাজ করতে হবে। পারবে তো? যদিও আমি তোমায় গাইড করব। আমি তোমার মতো এত কম বয়সের ছেলে খুঁজছিলাম। হ্যাঁ স্যার, পারবো। আপনাকে অভিযোগ করার সুযোগ দেব না। তাহলে কালকে তুমি চলে এসো আমার অফিসে, সব বুঝিয়ে দেবো। কাল সকাল 10টার মধ্যে আসবে কিন্তু। আর তোমার একটা বায়োডাটার সাথে আনবে। হ্যাঁ স্যার, আসবো। ওয়েলকাম শ্যাম। ঠিক এই সময় প্রতিদিন অফিসে আসবে। আর দেখি তোমার বায়োডাটা নিয়ে এসেছো? হ্যাঁ স্যার, নিয়ে এসেছি। তোমার বাবার নাম পারভেজ চৌধুরী? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমার বাবা কি করে? আমার বাবা মারা গেছে। বাবার দর্জির দোকান ছিল, জামা কাপড় সেলাই করতো। ও আচ্ছা, আসলে এই নামের আমার পরিচিত রিলেটিভ ছিল, তাই আমি জিজ্ঞাসা করছিলাম। সে যাকগে, এরকম নাম তো কতজনের হয়। মন দিয়ে কাজ করো। মাঝে মাঝে কিন্তু তোমাকে আমার বাড়িতেও কাজ করতে হবে। বাড়ির মধ্যেও আমার অফিস আছে, ওখানে কোনো সমস্যা হবে না। আমি একটা চাকরি পেয়ে গেছি, তাই প্রচুর ব্যস্ত আছি। বাবার অফিসটা তুই দেখাশোনা করবি। যখন যেটা অসুবিধা হবে আমাকে জিজ্ঞেস করে নিবি। আর সানডে ছুটির দিন আছে না, ওই দিন আমি অফিসে কাজকর্ম দেখব। সেটা সম্পূর্ণ শিওর বলা যাবে না। হ্যাঁ মা, খুব তাড়াতাড়ি আমি বিয়ে করব। আমি খুব তাড়াতাড়ি তার কাছে পৌঁছে যাব। আর একটু ধৈর্য ধরো মা, তোমার ঘরের লক্ষ্মী চলে আসবে। তখন আর তোমাকে কিছু কাজ করতে হবে না। পায়ের উপর পা দিয়ে তুমি শুধু অর্ডার করবে।
তুই যতই বিয়ে করিস, যতক্ষণ না ব্যবসায় মন দিচ্ছিস ততক্ষণ আমি তোর বিয়ে দেব না। এটা বাবার ব্যবসা, এটাকে আরও বড় করতে হবে, যাতে মার্কেটে প্রত্যেকে আমাদের কোম্পানির মাল কেনে সেটা দেখতে হবে। তবে ভাবিস না যে আমি ব্যবসায় খোঁজ নেব না, আমি সবটাই করব। তুই যাতে ফাঁকি না দিস সেই দিকে আমার সবসময় নজর থাকবে। আর দয়া করে বন্ধুদের সাথে আড্ডা একটু কম মারবি, আর ভুলেও কোনো মেয়েদের পিছু লাগবি না। বাবা, তোমার অফিসে এই নতুন ছেলেটাকে? আমার অফিসে নতুন এমপ্লয়ি নিয়োগ করেছি। অনেক দিন থেকে একটা ছেলে খুঁজছিলাম কাজের জন্য। আমার এক বন্ধুর মাধ্যমে আমি ওকে পেয়েছি। খুব ভালো ছেলে, মন দিয়ে কাজ করে, কখনো কাজে ফাঁকি মারতে দেখিনি। বাবা, এত ভালো সার্টিফিকেট দিও না। এই তো সবে কদিন হলো জয়েন করেছে, আরও কিছুদিন যেতে দাও, তারপর না হয় তখন বলবে। না রে মা, আমার 50 বছর হয়ে গেল, আমি মানুষ দেখলে চিনতে পারি। আমার মনে হচ্ছে এ ভালো ছেলে। ভালো হলেই ভালো, তবে আমার তো সুবিধার মনে হচ্ছে না, দেখে মনে হচ্ছে আনকালচার। এখন আমি আসছি বাবা, আজকে আমাদের কলেজে একটা অনুষ্ঠান আছে, আমার ফিরতে দেরি হবে। কলেজে কিসের অনুষ্ঠান? আমাদের মেডিকেল ফাইনাল ইয়ার স্টুডেন্টদের সমাবর্তন দেওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওখানে বিখ্যাত ডাক্তাররা সব আসবে, তাই আমার আসতে দেরি হবে। আমার প্রফেশনের জন্য ওদের কথা শোনা জরুরি। আমার বান্ধবী পলি থাকবে, ওর গাড়ি আছে, ওই আমাকে বাড়িতে দিয়ে যাবে। আমি মাকে বলে দিয়েছি, আর তুমিও চিন্তা করবে না। জানিস বলি, আজকে একটা ছেলেকে আমাদের বাড়িতে দেখলাম। ছেলেটা বাবার অফিসে নতুন জয়েন করেছে। আমার খুব চেনা চেনা লাগছে, কিন্তু আমি বুঝতে পারলাম না ব্যাটারে কোথায় দেখেছি। খেয়ে দে কাজ নেই, ছেলেটাকে দেখে মনে হয় ভিখারির বাচ্চা। আমি ক্রাশ খাবো ওই ভিখারির বাচ্চাকে দেখে? অফিসে কাজ করতে এসেছে, তার পোশাক ঠিক নেই, আমার তো দেখেই গা গোলাচ্ছে। উল্টাপাল্টা কথা বন্ধ কর। আর আবির আসছে, ও যেন কি একটা প্রোগ্রামের কথা বলছিল। আবির, তুমি যেন আজকে আমাদের কোথায় নিয়ে যাবে বলেছিলে? নিয়ে যাব, তবে আজকে নয়, অন্য একদিন। এরপর তোমরা কে কী করবে ভাবলে? কোন বিষয়ে কথা বলছো আবির? মেডিকেল কলেজ তো শেষ হয়ে গেল, ডাক্তার সার্টিফিকেট পেয়ে গেলে, এবার কি করবে সেটা নিয়ে ভেবেছো? ও, তার মানে আজকে তো আমাদের মেডিকেল কলেজে শেষ দিন। এরপর আমি প্রাইভেট চেম্বার খুলব। এইসব বিষয়ে বাবার সাথে কথা বলেছি, বাবা দুটো জায়গা ঠিক করে রেখেছে। আপাতত ওখান থেকে কাজটা শুরু করব ভাবছি, আস্তে আস্তে চেম্বারের সংখ্যা আরও বাড়াবো। আমি কিন্তু অন্য কিছু ভাবছি। আমার ডাক্তার হয়ে ভাবছি ওষুধের কারখানা খুলব। মোটামুটি প্রস্তুতি নিয়ে নিয়েছি, অনেকটা কাজ এগিয়ে গেছে, আর কিছুটা বাকি আছে।
আমি তো ভেবেছি তোমাদের দুজনকে আমার সাথে শেয়ারে রাখবো। সে তো খুব ভালো জিনিস। তাহলে রোগীদের মেডিসিন আমরাই দিতে পারবো, তাদের আর অন্য জায়গায় কিনতে হবে না। এই, তুমি এখানে কি করছো? বড় ম্যাডাম আমাকে এখানে অপেক্ষা করতে বলেছেন। ওনাকে নিয়ে ওনার বাপের বাড়ি যেতে হবে। তা তুমি কেন? বাড়িতে বুঝি লোক নেই? আমার বই গেছে ওই মামাকে দেখতে যেতে, তার উপর এই ছোট লোকটার সাথে আমি মোটেই যাব না। ভালো ছেলে, ছোট লোক কোথাকার। তুমি তার পোশাকের দিকে দেখেছো? দেখে তো মনে হচ্ছে একেবারে ভিখারির বাচ্চা, তার উপর পড়াশোনা ভালো জানে না। বেশ করব, হাজারবার করব। নিজের মেয়ের থেকে পরের ছেলেকে যে বেশি গুরুত্ব দেয়, সে কীরকম মা আমার জানতে বাকি নেই। এই ভাইয়াটা বুঝি ফুফুর কাছে কাজ করে? না না, আমি কোথাও যাব না, আমি এখানেই বসে আছি। কেন ভাইয়া, গেলে কি হবে? সেখানে তো বাঘ নেই যে আপনাকে খেয়ে ফেলবে। না না, ঠিক তা নয়। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আমি যাব। আপনারা চিন্তা করবেন না, আমাকে বলুন ডাক্তার কোথায় আছে, আমি নিয়ে আসছি। আমার কাছে বাইক আছে, কোনো অসুবিধা হবে না। ম্যাডাম, কাউকে দেখতে হবে না, আপনি আমার ঠিকানা বলুন, আমি যাচ্ছি ডাক্তারের কাছে। ম্যাডাম, সেদিন আপনি ওষুধগুলো দিলেন কিন্তু খাবার পর বমি হয়ে গেল। বুঝতে পারলাম না কেন এরকম হলো। নিশ্চয়ই উল্টোপাল্টা কিছু খেয়েছো। উল্টোপাল্টা কিছু খাইনি, আপনি যেভাবে রুটিন করে দিয়েছেন আমি ঠিক সেইভাবেই খাচ্ছি। ঠিক আছে, আমি মেডিসিন পাল্টে দিচ্ছি।
ম্যাডাম, আপনি আমায় ধাক্কা দিলেন কেন? জাস্ট তোকে আমি সহ্য করতে পারছি না। তুই এই বাড়িতে থাকলে কখনো আমার সামনে আসবি না। আমি কাজ করি, তাই এখানে আছি। আপনার বাবাই আমাকে আসতে বলেছে। বাবা কাজ দেওয়ার আর লোক পেল না, খুঁজে খুঁজে তোর মতো গাইয়া অশিক্ষিতকে তার পছন্দ হলো। তুমি তো জানো আমি গরিবদের সহ্য করতে পারি না। আর এই ছেলেটা যখনই আমার সামনে আসে তখন কেন জানি আমার একটা বিরক্ত লাগে, তাই ওকে আমার সামনে আসতে বারণ করবে। আমার জানার দরকার নেই, তুমি জানলেই হবে। তুমি আমায় অনেক কষ্ট দিচ্ছ, অনেক অপমান করেছো। তুমি তো আগে ছিলে না এমন। সুহানা, তোমার মধ্যে কি করে এই পরিবর্তন হলো? পুলিশ, সোহানা ওর পেশেন্টের জন্য শুধু এখান থেকে যেন ওষুধগুলো নেই, এখানে আমাদের প্রত্যেকের 20% করে শেয়ার আছে, সেটা যেন সবার মাথায় থাকে। কোটিপতি বাপের সুন্দরী মেয়ে, এই মেয়েকে ফাঁসাতে পারলে আমাদের ভালোই প্রফিট হবে। একটু খেয়াল রাখবে সোহানা যেন কোনোভাবে কিছু জানতে না পারে। কার কথা বলছো? রাকিবের? সে হয়ে যাবে ব্যবস্থা। পরশুদিন একটা পার্টি আয়োজন করা হয়েছে, আমি রাকিবকে বলবো ওই দিন সোহানাকে প্রপোজ করার জন্য। কিছু মনে করব না, আপনি বলুন। আপনি আবিরের খালাতো ভাই, আবার আমাদের বিজনেস পার্টনার। আপনার সাথে খুব ভালো পরিচয় না হলেও আবিরের কাছ থেকে আপনার গল্প শুনেছি। আপনি একজন ডাক্তার, আমিও ডাক্তার, দুজনে একই প্রফেশনে আছি, তাই বন্ধুত্ব হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আপনি যে প্রস্তাব আমাকে দিচ্ছেন তার জন্য এখন আমি তৈরি নই। আমাকে একটু সময় দিতে হবে, তাই এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না। তার মানে এই নয় যে আমি আপনাকে পছন্দ করি না। আসলে এই ধরনের সম্পর্ক আমি কখনো করিনি, আর এগুলো নিয়ে আমি ভাবিনি। আমার বাবা আছে, আমার জীবনে আমার বাবাই সব কিছু। আজ লাইফে যা কিছু হয়েছি সবই বাবার জন্য, তাই এই সিদ্ধান্ত আমি বাবার উপর ছেড়ে দিয়েছি। বাবার সাথে কথা বলতে চাই। বাবার যদি ইচ্ছে থাকে তাহলে আমি না বলবো না। কি বলছেন মিস্টার রাকিব? আমি প্রেম করব? আমি প্রেম করা পছন্দ করি না। আমার জীবনের সব কিছুই আমার বাবা, তাই এই সিদ্ধান্তটা আমি বাবার হাতে দিতে চাই। আমি বিয়ে করব যদি আপনাকে আমার বাবার পছন্দ হয়, তাহলে আমার কোনো আপত্তি নেই। ঠিক তা নয় রাকিব, আপনি নেগেটিভভাবে নেবেন না।
স্যার, আমি ঠিক আপনার কথা বুঝতে পারলাম না। কালকে ছুটি, আবার বলছে আপনাদের বাড়িতে ইনভাইট। কি অনুষ্ঠান আছে? সোহানা ম্যাডামের বার্থডে? কিন্তু স্যার, ছোট ম্যাডাম আমায় পছন্দ করে না। যদি আমি বাড়িতে থাকি উনি হয়তো বিরক্ত হতে পারে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তারপর তোমার কি খবর? তুমি কেমন আছো? ভালো আছি ভাইয়া। তা বাড়ি থেকে তুমি একাই এসেছো? আর কেউ কি আসেনি? হ্যাঁ, আমি একাই এসেছি। জানেন তো, বাবা অসুস্থ, তাই মা বাবাকে ছাড়া কোথাও যায় না। আর ভাইয়ের সামনে পরীক্ষা, তাই আসতে পারিনি। ওই যে ছেলেটা সবুজ কালারের শার্ট পরে আছে, ওটা আমার বাবার অ্যাসিস্ট্যান্ট। আর ওই মেয়েটা আমার মামাতো বোন। হয়তো তখন ওই অফিসে ছিল। বাবার তো দুটো অফিস, বাড়িতে একটা আর বহরমপুরে একটা। কোথায় ছিল কে জানে। সে যাই হোক, আর ওদের দিকে তাকাতে হবে না। এমনিতেই আমি ছেলেটাকে দেখতে পারি না, তার উপর আবার তড়ি জুটেছে। তড়িৎ বাবা। অথচ আমার বড় মামা অসুস্থ, চিকিৎসা করাতে গিয়ে অনেক টাকা খরচ হয়ে গেছে। এখন মা এখান থেকে সাহায্য করে। আমার ভালো ভালো ড্রেসগুলো সবই তড়িকে দিয়ে দিয়েছে। ওদের তো পয়সা নেই, তাই ওরা কিনতে পারেনি। বয়সটা আমার থেকে কম হলে কি হবে, ওই একটা পাকা মেয়ে। আমার থেকে 5 বছরের ছোট, কিন্তু কথাতে ও আমার নানির সমান। লজ্জা নেই? এত কিছু শোনার পর আবার আলাপ করতে চাচ্ছিস? হাই, আমার নাম তরি। আর এই যে ছেলেটা দেখছেন, এটা আমার ভাই সিয়াম ভাইয়া। আলহামদুলিল্লাহ। আমার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আপনি কি করবেন? পলি আপু, ভাইয়াটা খুব সুন্দর মানুষ। তুমি ওর ফোন নাম্বারটা নিয়ে রাখো, কখন কি কাজে লাগে বলা যায় না। আমার একটা ব্যাপারে ভাইয়া সাহায্য করেছে, ভাইয়াকে আমি কখনো ভুলে যাব না। কলেজে একটা সমস্যায় পড়েছিলাম, সেই জন্য ভাইয়া হেল্প করেছিল। তাছাড়া ভাই একবার আমাদের বাসায় গিয়েছিল, আমার বাবা অসুস্থ হয়ে পড়েছিল। এইভাবে এই ডাক্তারকে ডেকে নিয়ে এসেছিল, আবার নিজের টাকা খরচ করে মেডিসিন কিনে দিয়েছিল। সেই জন্য আমাদের বাড়ির সকলে ভাইয়াকে খুব পছন্দ করে। না না, অনেকদিন নয়, মাত্র 6 মাস। আমার ফুপি অর্থাৎ সোহানার মাকে নিয়ে ভাইয়া আমাদের বাসায় গিয়েছিল। ভাইয়ার সাথে তখন আমার আলাপ হয়েছে। তারপর আমার কলেজে আমি প্রাইভেট টিচার পাচ্ছিলাম না,
ভাইয়া আমাকে জোগাড় করে দিয়েছে। এই, এদের সাথে কি কথা বলছিস? এই অশিক্ষিত আনকালচার গাইয়া গরিব ছেলেটার সাথে কথা বলবি না। আর জিজ্ঞাসা করতে হবে না, চল এখান থেকে। ভাইয়া দেখলেন কেমন অহংকার, সেজন্য আমি এখানে আসতে চাই না। ফুপি কান্নাকাটি করলে কি হবে? মেয়েটা মোটেই ভালো নয়, আত্ম অহংকারী একটা মেয়ে। এইদিকে ডাক্তার হয়েছে, এত অহংকার নিয়ে মানুষের কি চিকিৎসা করবে কে জানে। রাকিব, আমাদের ব্যবসা এখন ভালোই চলছে, পুলিশ সমর্থন আমরা ভালোই পাচ্ছি, কিন্তু এই সোহানাকে ঠিক বিশ্বাস করা যায় না। তুই সোহানার বাবাকে কিছু বলেছিস? সোহানা কিছুদিন আগে আমাকে বলেছিল আমাদের এখানকার মেডিসিন খাওয়ার পর ওর একটা পেশেন্ট বমি করেছিল, তারপর আবার সেই ওষুধগুলো পাল্টে অন্য ওষুধ দেয়। না না, কিছু সন্দেহ করেছে না, শুধু বলেছিল ওর পেশেন্টটা নাকি গরিব মানুষ, তাই কম পয়সায় দাম বলে এই ওষুধগুলো দেয়। কেন, তোর জেনে কি লাভ? ম্যানেজার, বলছি তুই নাকি দুদিন অফিস যাসনি। আহমেদ গ্রুপ অফ কোম্পানির সাথে ডিলটা পরশুদিন ফাইনাল হওয়ার কথা ছিল, তুই যাসনি বলে ম্যানেজার ফাইনাল করতে পারেননি। তুই নাকি ফোনও তুলিসনি, কোথায় গিয়েছিলিস? তোর মুখ দেখে মনে হচ্ছে তুই সত্যি কথা বলছিস না। সত্যি কথাটা তাড়াতাড়ি বল, যদি না বলিস তাহলে তোর কি অবস্থা করব তুই দেখবি। তোর বন্ধুর ফোন নাম্বার দে, আমি তোর বন্ধুকে ফোন করব। কাজে ফাঁকি দেওয়ার স্বভাব তোর আর গেল না, এতে কিন্তু তোরই ক্ষতি হবে, আমার কিচ্ছুই হবে না। আমি তোকে বারবার বলছি ব্যবসায় মন দে। আমার নয়, মাকে বলে তোর বিয়ের ব্যবস্থা করেছি। মেয়ে দেখা আছে না, ঘটক লাগাতে বলবো মাকে। সিয়াম, তোমাকে একটা তদন্তের দায়িত্ব দেওয়া হবে, খুব গোপনে।
এই তদন্ত তুমি করবে, যেন কেউ কোনোভাবে জানতে না পারে। তুমি যে জবটা করছো ওই জবটা কন্টিনিউ করে যাও। সব সময় নর্মাল লোকে থাকবে, যেন কেউ কোনোভাবে তোমাকে সন্দেহ না করে। হ্যাঁ স্যার, তাই তো করছি। আজকে তোমাকে একটা ঠিকানা দেব, তুমি ওই ঠিকানায় যাবে। এলাকার প্রত্যেকটা লোকের সাথে তুমি কথা বলবে। ওকে। সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি। জরিমানা? কিন্তু স্যার, আমার কাছে তো পয়সা নেই। আসলে আমি ইতিহাসে অনার্স করছি, সেই জন্য আমাদের কলেজ থেকে আমরা ঘুরতে এসেছি। আপনি বিশ্বাস করুন, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। এই ট্যুরে আসাটা জরুরি ছিল, সেজন্য আমার বান্ধবীর সাথে টাকা ধার করে এসেছি। ভাইয়া, এই মুহূর্তে দিতে পারবো না, আমাকে 2 দিন সময় দিন। এই মিয়া, আপনি কি কানে কম শোনেন? আমি তো বলেছি আমি দিয়ে দেব, আমাকে বিশ্বাস করতে পারছেন না? আমাদের বাড়ি রায়গঞ্জ। আমি একটা ঠিকানা দিব আর আপনি ওখানে চলে আসবেন। আমি টাকাটা আপনাকে ওখানেই দিয়ে দেব। ঠিক আছে, ফোন নাম্বারটা লিখে নিন। কেন বিশ্বাস হচ্ছে না? ফোনটা করে দেখুন আমার কাছে বাজছে কিনা। আমি কাউকে মিথ্যা বলি না। আপনাকে কত টাকা দিতে হবে? কি? সামান্য কোল্ড ড্রিঙ্কের বোতল ভেঙেছি, তার জন্য আপনাকে 5,000 টাকা ক্ষতিপূরণ দিতে হবে? আমি কখনো এত টাকা একসাথে দেখিনি চোখে। আমি কি করে দেব? সরি, আমার ভুল হয়ে গেছে। আমি সরি বলেছি তো। আমি 100 টাকা দেব, তার বেশি দিতে পারবো না। আপনার যা করার করে নিন, আমি আপনাকে 1 পয়সাও দেব না। আমি এখন আসছি, আমার বান্ধবীরা ওয়েট করছে। ফালতু লোক কোথাকার, আমার বেড়ানোটাই মাটি করে দিল। মা, তোমার ওষুধগুলো খেয়ে কেমন যেন বমি বমি বাড়ছে, শরীরটা সুস্থ হচ্ছে না। কেন এরকম হচ্ছে? চাচা, আমি তো ঠিক ওষুধই দিচ্ছি। ঠিক আছে, আমি ওষুধ পাল্টে দিচ্ছি, আপনি এগুলো খান, দেখবেন আস্তে আস্তে কমে যাবে। চাচা, আপনি একটু ওইদিকে যাবেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। কেন বাবা, আমাকে কি দরকার তোমার? কিছু কথা ছিল আপনার সাথে। আমার গাড়ি আছে, আপনি আমার সাথে চলুন। কোথায় যাব বাবা আমি, তোমার গাড়ি করে? আপনি ডাক্তার ম্যাডামকে বলেছিলেন ওই ওষুধগুলো খেয়ে আমার শরীর ভালো হচ্ছে না, সেজন্য বলছি আমার এক বন্ধু ডাক্তার আছে, কোনো টাকা পয়সা লাগবে না, আমার চিকিৎসা হবে।
এখানে তো আজকে অনেক দিন থেকেই দেখাচ্ছেন, তাই বলছি আমার বন্ধুকে একবার দেখান না। যদি তখন ভালো না হয় তখন আপনি আমাকে বলবেন। বাবা, আমরা গরিব মানুষ, কোনো বিপদ হবে না তো? আজকাল অনেকে চাচা, আমি তো আপনার ছেলের মতো, একটু বিশ্বাস রাখুন আমার উপরে। আপনার কোনো চিন্তা নেই, আপনাকে সুস্থ করে তোলা আমার দায়িত্ব। আমি কথা দিচ্ছি আপনার কোনো ক্ষতি হবে না। উপরে আল্লাহ আছে, সে সবই বিচার করবে, তাই আপনি নিশ্চিত থাকতে পারেন। আমার দ্বারা বিন্দুমাত্র ক্ষতি হলে তখন আপনি আমাকে বলবেন। আমার বয়স হয়েছে, রোগ যন্ত্রণায় ভুগছি, আমি আর কদিন বাঁচবো। তবু আমার জন্য তোমাদের যদি কিছু উপকার হয়ে থাকে তাহলে। এই চাচাকে ভালো করে দেখ, ওনার কি রোগ হয়েছে, এমনকি টেস্টও করতে দে। আর এই মেডিসিনগুলো দেখ, এগুলো কি আদৌ এই রোগের জন্য দেওয়া হচ্ছে? এই চাচা 2 মাস যাবৎ ডাক্তার দেখাচ্ছে, কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। বলছে মেডিসিনগুলো খেলেই ওর নাকি বমি পায়, আর ডাক্তার ম্যাডাম নিজে ওকে ওষুধগুলো খেতে দিচ্ছে, আর একসাথে সব দাম ধরে নিচ্ছে। বলছি, ওষুধ ম্যাডাম নিজেই দেবে, অন্য জায়গা থেকে নিলে হবে না? আমি দেখছি। আমি পয়সা খরচ করে টেস্ট করিয়ে দিচ্ছি, চাচাকে কিছু বলতে হবে না। কি হলো সিয়াম, তুই এভাবে বসে পড়লি কেন? আমি ভাবতে পারছি না সুহানা শেষ পর্যন্ত এত নিচে নামতে পারে। আমি জানতাম ও শহরে এসে বদলে গেছে, কিন্তু এত পরিবর্তন, মানুষের জীবন নিয়ে খেলছে। ও তো ডাক্তার হয়েছে মানুষের জীবন বাঁচানোর জন্য, আর ও কি করছে? মানুষকে সুস্থ করার জায়গায় মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আমি ঠিক বুঝলাম না তোর কথা। কে এই সুহানা? তুই বলেছিস একবার তোর জীবনে কিছু অতীত আছে, তাই তুই কোন মেয়ের সাথে কখনো রিলেশন করবি না। একই সেই কাহিনী তুই বল আমাকে। আমি তো তোর বন্ধু, কি হয়েছিল এই সুহানার সাথে? কি হবে সে অতীত কাহিনী শুনে? যে অতীত আমাকে কষ্ট দেয় সেসব আমি শেয়ার করতে চাই না। তুই তো বলিস আমি তোর বেস্ট ফ্রেন্ড, তাই আমাকে একটু বিশ্বাস কর। যদি সুহানা কিছু ভুল করে থাকে আমি ওর সাথে কথা বলবো। আমার বিশ্বাস তোর সুহানা সব শুনে তোর কাছে ফিরে আসবে। আজ থেকে 15 বছর আগে, আমার তখন বয়স 14 বছর। আমি তখন ক্লাস 8-এ পড়ি, আর সোহানা আমাদের পাশের গ্রামের মেয়ে। ও তখন ক্লাস 5-এ পড়ে। ও আমার থেকে বয়সে 4 বছরের জুনিয়র ছিল। আমরা দুজনে একটা কোচিংয়ে পড়তাম। আমাদের যে স্যার পড়াতো, আমরা এক ক্লাসে না হলেও মাঝে মাঝে একসাথে পড়তাম। সোহানা কথা কম বলতো, ও কখনো সেভাবে আমার সাথে কথা বলেনি। একদিন বিকেলবেলায় পড়ানোর সময় হঠাৎ ঝড় ওঠে, তারপর শুরু হয় বৃষ্টি। আমাদের স্যার জাভেদ মল্লিক বলে, সিয়াম, তুই যখন বাড়ি যাবি সুহানাকে সাথে নিয়ে যাবি। ওর মা ফোন করেছিল, ওদের বাড়িতে লোক নেই, কেউ আনতে আসতে পারবে না। ওর বাবা ব্যবসার কাজে কলকাতা গেছে। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? আমার খুব ভয় করছে, এত বিদ্যুৎ চমকাচ্ছে, একটু অপেক্ষা করলে হতো না? রাত 9টা বেজে গেছে, আর কতক্ষণ অপেক্ষা করবে? তাছাড়া স্যার কোচিং সেন্টার বন্ধ করে চলে গেছে, যে যার বাড়ি চলে গেছে। একমাত্র স্যার আমাকে দায়িত্ব দিয়েছে তোমাকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য।
ভয় করছে। আকাশ ডাকলে আমার খুব ভয় করে। চলুন না একটু কোথায় বসে যাই। সুহানা, যদি অপেক্ষা করা হয় দেরি হয়ে যাবে। তুমি বরঞ্চ আমার সাইকেলে বসো, তোমার কোনো ভয় করবে না। আমি খুব আস্তে করে সাইকেল চালাবো, আর আমি তো আছি, তোমার কিসের ভয়? ছাতাটা তুমি ধরে বসবে, আর আমি নাড়াচাড়া করব না। বৃষ্টি পড়তেছে, তাহলে স্লিপ খেয়ে পড়ে যেতে পারি। ধন্যবাদ দিতে হবে না আন্টি, আমরা একসাথে পড়াশোনা করি। হয়তো সোহানা আমার থেকে জুনিয়র, তবে এক স্যারের কাছেই পড়ি। এটা আমাদের কর্তব্য। এখন আমি আসছি আন্টি। পাশের গ্রাম, পারভেজ চৌধুরী। মা, তুমি কি ওকে বাইরে দাঁড় করিয়ে রেখে দেবে? দেখছো না বৃষ্টি পড়ছে, ও তো ভিজে যাবে। ওকে ভেতরে আসতে বলো। না সোহানা, আজকে আমি পুরো ভিজে গেছি, তোমাদের বাড়িতে ঢুকলে হবে না। আমার মাও চিন্তা করবে। এখন আমি আসছি। সাবধানে যাবে। আজকের ম্যাচে তুমি খেলবে? হ্যাঁ, কেন? গোল দিতে হবে কিন্তু। তোমার বিপক্ষে সোলেমান ভাইয়া আছে। ওরা কি সব আলোচনা করছিল? কি আলোচনা করছিল? তোমাকে আঘাত করবে যাতে তুমি আর খেলতে না পারো। আমি তখন যাচ্ছিলাম আর ওরা আলোচনা করছিল, তাই তোমাকে বললাম যখন খেলবে একটু সতর্ক থাকবে যাতে তোমাকে কেউ আঘাত না করে। আমাকে যদি কেউ আঘাত করে তাতে তোমার কি? আমার কষ্ট হবে না বুঝি? সেদিন তুমি বৃষ্টিতে ভিজে আমাকে বাড়িতে দিয়ে এসেছিলে। আমার যাতে কোনো ক্ষতি না হয়, আমি যাতে আঘাতে না পাই, তুমি কত সাবধানে আমাকে সাইকেলে করে নিয়ে গেলে। আর তোমার যদি কেউ ক্ষতি করে আমার বুঝি ভালো লাগবে? আমি কখনোই তাকে পছন্দ করব না। যে তোমার শত্রু সে তো আমারও শত্রু। আরে পাগলি, মন খারাপ করছো কেন? আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তোমাকে এইসব নিয়ে চিন্তা করতে হবে না। এটা তো একটা প্রতিযোগিতা, এখানে হার জিত থাকে। তবে আমি চেষ্টা করব যাতে আমাদের দল জেতে। তুমি এখন সাবধানে বাড়ি চলে যাও। আমার ইচ্ছে ছিল তোমার খেলা দেখার, কিন্তু আমি খেলা দেখতে পারবো না। আমি টেনশনে থাকবো, তাই আমি চলে যাচ্ছি। বেস্ট অফ লাক। আজকে এক জায়গায় যাবে আমার সাথে? কোথায় নিয়ে যাবে বলো? আজকে তো সকাল করে ছুটি হয়ে গেছে, নদীর পাড়ে একটু ঘুরতে যাব, চলো। হ্যাঁ, যাব। আচ্ছা সোহানা, আমি তোমাকে বলার সাথে সাথে তুমি চলে এলে, তুমি কোনো প্রশ্ন করলে না কেন? আমি তোমাকে বিশ্বাস করি আর ভালোবাসি, তাই তো
আমি কোনো প্রশ্ন করিনি। আমাকে ভালোবাসো? ভালোবাসি তো, তোমার সব কিছুকে আমি ভালোবাসি। তুমি যদি আমাকে ভালোবাসো, আমি যা বলবো তাই শুনবে তো? হ্যাঁ, শুনবো। আমি তো তোমার সব কথাই শুনি। ঠিক আছে, এখন ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। এখন আমি তোমায় কিছু বলবো না, যখন বলার তখন আমি বলবো। সারা জীবন সেই কথাটা কিন্তু মনে রাখবে। মনে রাখবো গো। আমাকে বিশ্বাস হচ্ছে না তোমার? তুমি জীবনে কি হতে চাও সোহানা? আমি তো এখন ছোট, আমি ঠিক বুঝতে পারি না। তবে আমি একজন ভালো মানুষ হতে চাই, মানুষের জন্য কিছু করতে চাই, আর সব সময় তোমাকে পাশে পেতে চাই। আর তুমি কি হতে চাও? সোহানা, আল্লাহ জানে আমার ভাগ্যে কি আছে, তবে আমিও তোমার মতো একজন ভালো মানুষ হতে চাই। আর তুমি সারা জীবন আমার পাশে থাকবে তো? আমার কথা কিছু বুঝতে পারছো না? না। এখন তোমার বয়স হয়নি পাগলি বোঝার মতন। ক্লাস 8-এ পড়ি। তারপর কি হলো? সুহানার খবর কি? সেই দিন তামিম খান এসেছিল আমাদের বাড়িতে বাবার কাছ থেকে টাকা আনতে, ব্যবসা করবে বলে। বাবা ওকে 5 লক্ষ টাকা দিয়েছিল। বাবা টাকাটা ওকে দিয়েছিল, ওর একটা জলা জমি ছিল, সেটার দাম এমন কিছু ছিল না। তবুও ভদ্রলোকের ইচ্ছা ছিল গাড়ির ব্যবসা করার। ও আগে একজন মেকানিক ছিল, পুরনো গাড়ি কিনে বিক্রি করত। ও ব্যবসাটাকে বড় করতে চাইছিল, সেজন্য জমিটা বিক্রি করতে চাইছিল, কিন্তু কেউ কিনতে চাইছিল না। তামিম খান এমনি টাকা নিতে চাইছিল না, সেজন্য বাবা ওই জমিটা কেনে আর তার বিনিময়ে 5 লক্ষ টাকা দেয়, যার দাম 2 লক্ষ টাকা। সেটা 5 লক্ষ টাকার বিনিময়ে বাবা কিনেছিল, সেজন্য লোকটা বাবাকে কৃতজ্ঞতা জানায়। ওই টাকাটা নিয়ে উনি শহরে চলে যান। তারপর ওখানে উনি গিয়ে ব্যবসা শুরু করেন। উনি আর আমাদের গ্রামে ফিরে আসেননি। এইভাবে কেটে গেল অনেক দিন। হঠাৎ আমার বাবা অসুস্থ হয়ে পড়ল। তারপর একদিন বাবা মারা যায়। তখন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছি। বাবার ব্যবসার হাল ধরি, তারপর ভাইকে ব্যবসার দায়িত্ব দিই, আর আমিও মাঝের মধ্যে দেখাশোনা করি। একমাত্র তুই আর আমার এক স্যার আর আমার ডিপার্টমেন্ট অফিসার জানে আমি কি কাজ করি। তারপর একটা কাজে কলকাতায় আমার বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম। সেখানে গিয়ে তামিম খানকে দেখি আর চিনতে পারি। তার সাথে সোহানাকে দেখতে পাই। অনেক কষ্টে আমার এক বন্ধুর চাচার মাধ্যমে ওর বাবার কাছে আমি কাগজ পাই। ওনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি কাজ করি। আমার ইচ্ছা ছিল আমি সোহানার সাথে দেখা করে কথা বলবো।
আসসালামু আলাইকুম, কে বলছেন? সরি, আমি সাইমন বলে কাউকে চিনি না। এখন রাখছি। কে আপনি? সরি ভাইয়া, ওইটাই তো, আমি ভুল করে পড়ে ফেলেছি। ঠিক আছে, আজকে আমাদের বাড়িতে আসতে হবে না আপনার। কলেজ শেষে আমি আপনার সঙ্গে দেখা করে নিব। আর দেখুন, আমাকে অপমান করবেন না। একটা কোল্ড ড্রিঙ্কসের দাম কখনো 5,000 টাকা হতে পারে না। আপনি সবাইকে জিজ্ঞাসা করে দেখবেন। আমার কাছে মাত্র 100 টাকা আছে, আর আমি ওই টাকাটাই দিব। নিকুচি করেছে আপনার সুদের টাকা, বাজে লোক একটা। দেখুন, আমাকে ব্ল্যাকমেল করবেন না। সত্যিই আমার কাছে টাকা নেই। আর আপনি কেন এরকম করছেন? আমরা খুব গরিব মানুষ। দেখুন, একসময় আমাদের আর্থিক অবস্থা ভালো ছিল। আজকে সত্যি আমরা খুব গরিব। আমার বাবার দাদুর তৈরি বাড়ি, তারপর ঘোড়ার জল গড়িয়ে খেলে যা হয়, একটা সময় শেষ হয়ে যায়। আমার বাবা অসুস্থ, উনি কিডনি পেশেন্ট, ডায়ালাইসিস চলছে। ওনার ট্রিটমেন্টের জন্য অনেক টাকা খরচ হয়ে গেছে। আমার বাবা আগে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত, কিন্তু এখন আর কিছুই করে না। আমরা এক ভাই এক বোন। আমি প্রাইভেট পড়িয়ে আমার পড়াশোনা খরচ করি। আর আমার এক ভাইয়া আছে, তার সাথে আমার রক্তে কোনো সম্পর্ক নেই, কিন্তু তবুও সেই ভাইয়া আমাকে অনেক হেল্প করে, যেটা কেউ জানে না। আমার যদি কিছু অসুবিধা হয় ভাইয়াকে বলি, ভাইয়া পাঠিয়ে দেয়। আমার মাও সেই ভাইয়াকে খুব ভালোবাসে। তাই বলছিলাম, আপনি এইভাবে আমাকে চাপ দেবেন না। আপনি যদি চান আমি আপনাকে বাড়িতে নিয়ে আসবো, কিন্তু প্লিজ কোনোভাবেই টাকার কথা বলবেন না। জাস্ট বন্ধু হিসেবে আমাদের বাড়িতে আসবেন, আর এসে দেখে যাবেন আমাদের ফ্যামিলির আর্থিক অবস্থা। আমার 2 চাচা আছে, তারা একই বাড়িতে থাকে। যদি আমাকে অপমান করেন, ওরা এটা জানতে পারলে সারা পাড়ায় বলে বেড়াবে। তখন আমার মান সম্মান কোথায় থাকবে বুঝতে পারছেন? আপনি এখানে 5 মিনিট ওয়েট করুন, আমি এক্ষুনি আসছি। মা, আমার এক বান্ধবীর ভাই এসেছে, ও বাইরে দাঁড়িয়ে আছে। এখানে কোনো কাজে এসেছিল, আমার সাথে দেখা করতে চাইছে। আমি কি যাব? বান্ধবীর ভাই বলতে তোর কোন বান্ধবীর ভাই? মা, তুমি তো জানো আমি একটা কোচিংয়ে পড়ি। ওখানে নাতাশার সাথে আমার বন্ধুত্ব হয়েছে। নাতাশা খুব ভালো মেয়ে। আমি একদিন ওদের বাড়ি গিয়েছিলাম। ওখানে আমার ভাইয়ের সাথে আমার আলাপ হয়। উনি ব্যবসা করেন, এখানে ব্যবসার কাজে এসেছিল। ওই নাতাশার সাথে ফোন নাম্বার নিয়েছে, বলেছে যদি কোনো অসুবিধা হয় ওখানে তরি বলে এক বান্ধবী আছে, তুমি ওদের বাড়িতে যেতে পারো। তা ওদের বাড়ি কোথায়? এই রায়গঞ্জেই। জানিস তো আজকাল দিনকাল ভালো নয়, তার উপরে তুই বড় হয়েছিস, তোর বাবা অসুস্থ। যদি কোনো কিছু হয়ে যায় আমি সবসময় ভয়ে ভয়ে থাকি। তবে ছেলেটা যখন এসেছে তুই ওকে আমাদের বাড়িতে নিয়ে আয়। তো চাচিরা ভালো মানুষ নয়, সুযোগ বুঝেই বদনাম করে দেবে। বাড়িতে বড় মেয়ে থাকলে কত যে ভয়ে ভয়ে থাকতে হয় তার ঠিক নেই। চলুন, মা আপনাকে বাড়িতে নিয়ে যেতে বলল। মা, এই সেই ভাইয়াটা।
ওয়ালাইকুম সালাম। তা বাবা কেমন আছেন? আচ্ছা বাবা, তুমি বলবো, আসলে প্রথম বাড়ি এলে, আগে তো পরিচয় ছিল না, তাই আপনি বলছি। তা বাবা, তোমার নাম কি? কি করা হয় তোমার? তুমি কি বাবা আমার একমাত্র সন্তান? খুব ভালো লাগলো তোমার সাথে আলাপ করে। তুমি বসো বাবা, আমি এক্ষুনি আসছি। ওই চলছে আর কি। সরকারি হসপিটালে একজনকে ধরার পর সেই সব ব্যবস্থা করে দিয়েছে। কি বলবো, অবস্থা খুবই খারাপ। যা তোরে, সাইমনকে এগিয়ে দিয়ে আয়।
এত ভয় পেলে চলবে না, আমাদের কাজ আমাদেরকে করতে হবে। ওষুধ তো শুধু আমরা একা দিচ্ছি না, আরও অনেক কোম্পানি থেকে দিচ্ছে। না আবির, পলি ঠিকই বলেছে। আমারও পেশেন্টরা একই অভিযোগ করছে। আমি বুঝতে পারছি না আমাদের এই কারখানাটাতে ভালো ওষুধ তৈরি হয়, তা জানো ওষুধ হবে কি করে যা খেয়ে রুগীরা অসুস্থ হয়ে পড়ছে? কেন বোঝো না, বাজারে এখন প্রতিযোগিতা চলছে, কেউ আমাদের বদনাম করার চেষ্টা করছে। রাকিব, তুই বিষয়টা তো দেখে নিবি। তোর এক বন্ধু উকিল আছে, যদি কিছু সমস্যা হয় তুই তাকে বলে রাখবি। মার্কেটের যত দোকান আছে, নার্সিংহোম আছে, সব অর্ডার যেন আমরাই পাই। ওই এখানে আমরা বিয়ে বাড়ি আলোচনা করতে আসিনি, আমরা অন্য বিষয়ে আলোচনা করতে এসেছি। বলি, তোমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, তার কি হলো? আজে বাজে কথা না বলে চেষ্টা করো। কি করব, বসে বসে ঘোড়ার ঘাস কাটছি। কেন গো, আমার মার সাথে কি দরকার? একটু দাঁড়ান, মা রান্না করে আসছে, দিচ্ছি ফোনটা। মালিকুম ইসলাম, ভালো কি করে বলি? তোরির বাবার শরীর ভালো নয়, সেই জন্য মানসিক কষ্টে আছে। মনে করার কি আছে, আপনি বলুন না। আপু, আপনার ছেলেকে আমি দেখেছি, আমার মেয়েকে আপনার ছেলে দেখেছে, কিন্তু আমার মেয়েকে আপনি তো দেখেননি। ধন্যবাদ আপু, আপনার কথাবার্তা আমার ভালো লেগেছে। আর সাইমনকেও আমার পছন্দ হয়েছে। মেয়ে বড় হয়েছে, বিয়ে তো দিতেই হবে, আর আমাদের মাথার উপর কেউ নেই। তাই আপনারা আসুন আমাদের বাড়িতে, আমাদের আর্থিক অবস্থা সেই সাথে আমার মেয়েকে দেখে যান। ঠিক আছে আপু। ভাইয়া, আপনি? এই ছেলেটা বুঝি আপনার ভাই হয়? শুধু তোমার ভাইয়া নয়, আমরা তোমার ভাইয়াকে চিনি, এর আগেও আমাদের বাড়িতে এসেছে।
আমার ননদের সাথে এসেছিল। ও তো ওখানে কাজ করে। না, আগে আমার অনার্স ফাইনাল পরীক্ষা হয়ে যাক, তারপর। ক্ষতি কি 1 বছর অপেক্ষা করলে? কেন সম্ভব নয়? আমার বাবা অসুস্থ, বুঝতেই পারছেন। এই মুহূর্তে সম্ভব নয় আমার পক্ষে বিয়ে করা। যদি ধৈর্য ধরে থাকতে পারেন তবেই বিয়ে হবে, তাহলে নয়। না বাবা, হ্যাঁ চিনি বাবা, কিন্তু কেন? আসলে বাবা, রাকিব একদিন আমায় বলেছিল, আমি তখন বলেছিলাম আমার নিজস্ব কোনো মতামত নেই, বাবা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। না বাবা, সেরকম ফিলিংস ওর প্রতি আমার নেই। আমি নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। আজ 25 বছর বয়সে কোন পুরুষের প্রতি সে অনুভূতি আমার আসেনি। ও যদি আমার প্রতি কিছু ফিল করে সেটা ওর ব্যাপার, আমার নয়। আমি ওকে কখনোই বলিনি আমি ওকে বিয়ে করব, তবে ও আমাকে প্রপোজ করেছিল, এটা সত্য।
বাবা। কি করব, তোমার কথা ভাবছিলাম। কেন ভাববো না? 2 দিন পর তুমি আমার স্বামী হবে, তোমার কথা ভাববো না? কি গুড নিউজ আছে শুনি? তুমি কি বলছো ভাইয়া? ছোটবেলায় বিয়ে ঠিক ছিল? ভাইয়া গম্ভীর মানুষ, আমি জানতাম ভাইয়া কখনো প্রেম করতে পারবে না। তাহলে ভালোই হয়েছে, মা শেষ পর্যন্ত বিয়ে ঠিক করে রেখেছেন। দেখা যাক আল্লাহ এবার কি করে।
দরদ দেখাতে এসেছেন আপনি? জানেন আমি আমার বাবাকে কত ভালোবাসি? বাবা এই বিয়ে ঠিক করেছে, আমি সেখানে কি করে না করতে পারি? আমি বিয়ে করব, তবে আমার কতগুলো শর্ত আছে। আপনি তো আমার শর্তের কথা শুনলেনই না, তার আগেই তো বলে দিলেন। আমি শুনেছি আপনি শুধু মাধ্যমিক পাশ করেছেন, আর পড়াশোনা করেননি। এটা আমার পছন্দ নয়। আমি চাই আপনি আরও পড়াশোনা করুন। আমি এডুকেটেড মানুষকে পছন্দ করি। আর দ্বিতীয়, আমি গ্রামের বাড়িতে থাকতে পারবো না, আপনাকে আমার বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে হবে। আর তৃতীয়ত, আমার ইচ্ছে না হলে আমরা কখনোই, বুঝতে পারছেন আমি কি বললাম? ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। তাহলে আমি বাবাকে বলে দিচ্ছি 2 বছর পর বিয়ে হবে। 3 মাসের মধ্যে কি করে হবে? আপনি নিজেকে আমার উপযুক্ত কি করে করবেন? আমার বিয়ে ঠিক হয়েছে, তবে এখন বিয়েটা হবে না, 3 মাস পর। না রে, আমার বিয়ে নাকি ছোটোবেলায় ঠিক ছিল। আর সব থেকে আশ্চর্যের কথা কি জানিস? যে সে আমাদের অফিসে কাজ করে, ওর সাথে নাকি আমার বিয়ে ঠিক ছিল। সেটা আমরা কেউ জানতাম না। কিছুটা কাকতালীয় বলতে পারিস। তবে বাবার মুখে শুনলাম ওর বাবা নাকি বাবার বিজনেসের জন্য অনেক টাকা দিয়েছিল। আমাদের একটা জলা জমি ছিল, সেই জমিটা দাম বেশি ছিল না, কিন্তু বাবার স্বপ্ন ছিল ব্যবসা করবে। ওর বাবা জানতো আমার বাবা এমনি টাকা নেবে না। ওর বাবাই নাকি আমার বাবাকে সুপারিশ করেছিল ওই জমিটা বিক্রি করতে, আর উনি নেবেন। ওই ভদ্রলোক চেয়েছিল বাবা ব্যবসা করুক, তাই আমার বাবা ভালোর জন্য ওর বাবা আমার বাবার থেকে ওই জমিটা বেশি দামে কিনেছিল। পড়াশোনা তো জানে না। সব থেকে আশ্চর্য কোথায় জানিস? আমাকে বিয়ের পর গ্রামে থাকতে হবে, যেটা একেবারে আমার পছন্দ নয়। সেই কারণে আমি শর্ত দিয়েছি, আমি গ্রামে থাকতে পারবো না। ওর পড়াশোনাকে কন্টিনিউ করতে হবে। 3 মাস সময় নিয়েছে।
আপনি এখানে? তার মানে আপনি একজন গোয়েন্দা অফিসার? আমার সাথে মজা করছেন? এখানে কেন আমাকে তুলে এনেছেন? আর আপনি তো বলেছিলেন আপনি মাধ্যমিক পাস, কিন্তু আপনি তো এত বড় অফিসার, সেটা কেন বলেননি? হ্যাঁ, অবশ্যই করতাম। সেটা ঠিক নয়। আসলে আমি এ যুগের ছেলেকে পছন্দ করি। বিশ্বাস করুন, আমি কিছুই জানি না। ওরা বলেছিল আমরা ওষুধের কারখানা খুলেছি আর খুব কম পয়সায় মেডিসিনের পাওয়া যাবে এখান থেকে। তাই আমি আমার পেশেন্টের ওখান থেকে ওষুধ কিনে দিতাম আর আমি রুগীদের কাছ থেকে টাকাটা নিয়ে নিতাম। আমি বুঝতে পারিনি ওটা জাল ওষুধ। মায়ের মুখে শুনেছি, আবার আমার সব মনে পড়ে গেছে। কিন্তু আমি অপরাধী, আপনার যোগ্য আমি নই। আমি যে শর্তগুলো দিয়েছিলাম তা আমি উইথড্র করে নিলাম, আর আমাকে আপনার বিয়ে করতে হবে না। তুমি ওকে বলে দাও আমি বিয়ে করব না, আর ওই যেন আমার জন্য অপেক্ষা না করে, বিয়ে করে ফেলে। আমি আর কখনোই কাউকে বিয়ে করব না। আমার মানুষের প্রতি বিশ্বাস চলে গেছে। যাদেরকে এত বিশ্বাস করলাম তারা আমার সরলতার সুযোগ নিল। ওরা আমার খুব ভালো বন্ধু ছিল, তাই ওদের আমি বিশ্বাস করেছিলাম। আমার মন ভেঙে গেছে বাবা। আমি আর কোনো বন্ধনে জড়াতে চাই না। আমি আবার নতুন করে চিকিৎসা শুরু করব।
এবার আমি শুধু মানুষের জীবন বাঁচাবো, আমি মানুষের জীবন নিয়ে খেলা করব না। কি ব্যাপার, আপনি কেন এখানে? আপনার সাথে আমার কোনো কথা নেই। কি করবেন কি আপনি আমায়? যা শাস্তি দেবার তা দিয়ে দিয়েছেন, আর কি করতে চান আমায় বলুন। এখান থেকে বেরিয়ে যান, আর কখনো আমার সামনে আসবেন না। আমি তো বলেছি আমি বিয়ে করব না, কেন বারবার আমাকে জোর করছেন? আমি ভালো মেয়ে নই, বাবার মান সম্মান আমার জন্য চলে গেল, সেজন্য আমার খুব কষ্ট হচ্ছে। তোমার কথা আমার মনে ছিল না যে তা নয়, কিন্তু ওদের সাথে বন্ধুত্ব হওয়ার পর থেকে আমি আস্তে আস্তে সব ভুলে যাই। ওরা সত্যিই খারাপ ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি। আমার এই গ্রামে একটা চেম্বার খুলে দেবে? আমি গরিব মানুষদের চিকিৎসার জন্য এই গ্রামে থাকবো। আমি তো গ্রামের মেয়ে, আমার 10টা বছর আমি গ্রামেই কাটিয়েছি। এখানে আমার নারীর টান আছে, তাই আমি আর কোথাও যাব না। বাবা, মা কাঁদছিল। তা তো আমি জানি না বাবা, রুমে এসেছিলাম, দেখছি মা কাঁদছে। শিহাম সুহানাকে জিজ্ঞাসা করো। মাঝে মাঝে মনে হয় তুমি কেন আমার জীবনে আগে আসোনি।